সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। বাংলাভিউ টিভির নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মারুফ খান মুন্না। দর্শক, আপনারা জানেন প্রতিদিন ঠিক এই সময়টাতে আমরা হাজির হই সিলেটের স্থানীয় এবং জাতীয় পর্যায়ের বেশ কিছু অনলাইন নিউজ পোর্টালের সংবাদ এবং তার বিশ্লেষণ নিয়ে। দর্শক, অনুষ্ঠানটিতে আমরা জাতীয় পর্যায়ের বেশ কিছু প্রিন্ট পত্রিকার অনলাইন ভার্সনের সংবাদ নিয়ে আলোচনা করে থাকি। দর্শক, কথা না বাড়িয়ে আমরা চলে যাব আজকের অনুষ্ঠানের মূল পর্বে। এই মুহূর্তে আমার কাছে সিলেটের একটি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল siletview24.com এই মুহূর্তে তাদের যে প্রধান শিরোনাম যেটি করে রেখেছে সেটি নিয়ে আমি এই মুহূর্তে আপনাদের সাথে আলোচনা করছি। দর্শক, এই মুহূর্তে siletview24.com যে একটি সংবাদ বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। বাহুবলে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রীকে পিটিয়ে আহত। দর্শক, হবিগঞ্জের বাহুবল এলাকায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক বখাটে যুবক নবম শ্রেণীর এক ছাত্রীকে কিন্তু পিটিয়ে আহত করেছে। স্থানীয় লোকজন সেই মেয়েটিকে কিন্তু কিশোরীকে কিন্তু উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন এবং শেষ খবর পাওয়া পর্যন্ত কিন্তু তারা এই ঘটনায় যুবকের বিরুদ্ধে মামলার দায়েরের প্রস্তুতি নিচ্ছেন ভিকটিমের পরিবার এবং মামলা হওয়ার আগ পর্যন্ত কিন্তু পুলিশ প্রশাসন সেই যুবককে, শিবলু নামক ওই যুবককে কিন্তু গ্রেফতারে তৎপরতা চালাচ্ছেন, এমনটি কিন্তু প্রশাসনের সূত্রে জানা গেছে। দর্শক, দ্বিতীয় যে নিউজটি siletview24.com তাদের দ্বিতীয় লিড হিসেবে রেখেছে, সেখানে তারা বলছেন বাংলাদেশে প্রথম স্মার্ট ল্যাব অটোমেশন সেবা চালু করলো সাবি। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে কিন্তু বরাবরই কিন্তু বিভিন্ন ধরনের রিসার্চ ভিত্তিক বিভিন্ন প্রোগ্রাম এবং অনুষ্ঠান চালু করে থাকে এবং এর ধারাবাহিকতায় কিন্তু দেশের প্রথম স্মার্ট ল্যাব অটোমেশন সেবা চালু করলো শাহজালাল বিশ্ববিদ্যালয়। সেটি কিন্তু সিভিল এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধীনে এই স্মার্ট ল্যাবটি অটোমেশন চালু করা হয়েছে এবং যেখানে মাটি, পানি, বাতাস এবং এছাড়াও কিন্তু বিভিন্ন ট্রান্সপোর্টেশনের যাবতীয় বিভিন্ন ধরনের সেবা সেটি অনলাইনে এবং অনলাইনের মাধ্যমে সেই সেবাটি প্রদান করা হবে এবং ফলাফলও কিন্তু গ্রাহককে অনলাইনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এমনকি এই স্মার্ট ল্যাব অটোমেশন সেবার মাধ্যমে কিন্তু যে কোনো গ্রাহক তার যে পেমেন্ট আছে সেটিও কিন্তু অনলাইনে পে করতে পারবেন, এমনটি কিন্তু বলছেন শাহজালাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দর্শক, তৃতীয় যে নিউজটি লিড করে রেখেছে siletview24.com, যেখানে বলছেন ধনী গরিব সবাই ভাতা পাবেন, এটি কিন্তু বলেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান কিন্তু আজকে বলেছেন যে শুধুমাত্র যে শুধু গরিবরাই বয়স্ক ভাতা পাবে তেমন নয়, শেখ হাসিনার নেতৃত্বে কিন্তু দেশ উন্নত হয়ে যাচ্ছে এবং মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে এবং অচিরেই কিন্তু দেশে শুধু গরিবরা নয়, ধনীদের সহ সব ধরনের বয়স্কদের ভাতার আওতায় নিয়ে আসা হবে, এমনটি কিন্তু বলেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এবং এই বিষয়টি নিয়েই কিন্তু siletview24.com তাদের তৃতীয় যে নিউজটি করে রেখেছে এই মুহূর্তে। এছাড়া কিন্তু দর্শক, আরেকটি নিউজ কিন্তু siletview24.com তাদের শেষ লিড হিসেবে রেখেছে, যেখানে বলছেন শ্রীমঙ্গলে দুধ রাজার দাম 6 লাখ টাকা। দর্শক, আপনারা জানেন কিন্তু ঈদুল আজহা যেটা আমাদের কুরবানির ঈদ, সেটি কিন্তু বেশ জুড়ে সুরে কোরআন আসছে কিন্তু বাংলাদেশের দরজায়। আগামী 12 অথবা 13 তারিখ কিন্তু হতে পারে সিলেটের ঈদুল আজহা। সেই বিষয়টি নিয়ে কিন্তু সমস্ত দেশে কিন্তু এই বিষয়টি নিয়ে বেশ জুড়ে সরে আলোচিত বিভিন্ন ধরনের বাজার আর কুরবানির হাট কিন্তু পশুর হাট বিভিন্ন জায়গায় উঠেছে এবং সেখান থেকে এখন থেকেই কিন্তু বিভিন্ন ধরনের গরুর দাম সেটি কিন্তু বেশ বাজারে কিন্তু বেশ ভালো এবং ভালো মানের গরু এবং উন্নত ধরনের গরু কিন্তু উঠেছে এবং সেগুলোর বেচা বিক্রি কিন্তু এখন থেকেই মোটামুটি শুরু হয়ে গেছে, যদিও এক সপ্তাহ পর কিন্তু সেটি আরও অনেক বাড়বে বলে বিশ্বাস করেন সবাই। দর্শক, এই ছিল আমার কাছে সিলেট ভিউ থেকে আমার কাছে সর্বশেষ। দর্শক, আপনাদেরকে নিয়ে যাচ্ছি সিলেট জাতীয় পর্যায়ের একটি অনলাইন দৈনিক বাংলাদেশ প্রতিদিন, যেটি বাংলাদেশের বর্তমান সর্বাধিক প্রচলিত এবং সবচেয়ে জনপ্রিয় একটি দৈনিক। সেটির যে কয়েকটি তারা কিন্তু আপনারা জানেন বেশ কয়েকটি নিউজ কিন্তু তারা প্রধান সংবাদ শিরোনাম হিসাবে স্ক্রলে রেখে থাকে। এই মুহূর্তে যে নিউজটি এই মুহূর্তে প্রধান শিরোনাম করে রেখেছে সেটি কিন্তু জাতীয় পার্টির সামনে সুদিন অপেক্ষা করছে, এটি কিন্তু বলেছেন জি এম কাদের কিন্তু বর্তমানে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি, এবং তিনি কিন্তু আজকে পল্লীবন্ধু হুসেইন মাহমুদ এরশাদের স্মরণে একটি স্মরণ সভায় কিন্তু এমনটি বলেছেন যে দর্শক, আপনারা জানেন কিন্তু গত 14 জুলাই জাতীয় পার্টির চেয়ারম্যান
সাবেক চেয়ারম্যান এবং যিনি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মাহমুদ এরশাদ কিন্তু মৃত্যুবরণ করেছেন, তার মৃত্যুবরণের 1 মাস পূর্বে থেকেই কিন্তু পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব তিনি দিয়ে গিয়েছিলেন তার ভাই জিএম কাদেরকে। কিন্তু তিনি মৃত্যুর পর সেই একটি নেতাকর্মীদের মধ্যে একটি দলীয় নেতৃত্ব নিয়ে একটি দ্বন্দ্ব চলে আসছিল। জিএম কাদেরকে কিন্তু মানেননি, কিংবা জিএম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে মেনে নিতে পারেননি এরশাদের সহধর্মিনী রওশন এরশাদ, এবং তিনি এ বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তিও পাঠিয়েছিলেন। যদিও এই প্রেস বিজ্ঞপ্তির ব্যাপারে জিএম কাদের বলেছিলেন যে এটি একটি কাঁচা প্রেস বিজ্ঞপ্তি এবং এটি রওশন এরশাদের নয়, এমনটি দাবি করেছিলেন তিনি। এবং সেই বিষয়টা থেকে কিন্তু এতদিন তাদের ভিতরে একটি অন্তর্দাহ ছিল, দুই পার্টির কিন্তু বিভক্ত ছিল, এবং সেটি কিন্তু অচিরেই এই সব অন্তর্দাহ গুছিয়ে নিয়ে জাতীয় পার্টি একটি বৃহৎ দল হিসাবে আবারও বাংলাদেশে আত্মপ্রকাশ করবে, এবং এটি তাদের নেতৃত্বে যে ভাঙ্গন আছে সেই ভাঙ্গনটি গুছে যাবে এমনটি কিন্তু বলেছেন, এবং তাদের পার্টির সামনে সুদিন অপেক্ষা করছে এমনটি কিন্তু জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান, যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের কিন্তু এমনটি বলেছেন। এই নিউজটি কিন্তু বাংলাদেশ প্রতিদিন এই মুহূর্তে তাদের প্রধান শিরোনামে রেখেছে। আরেকটি নিউজ কিন্তু দর্শক, ভৈরবে ডেঙ্গু জ্বরে শিশুর মৃত্যু। দর্শক আপনারা জানেন কিন্তু ডেঙ্গু জ্বর বাংলাদেশে কিন্তু প্রায় মহামারী আকার ধারণ করতে যাচ্ছে, এবং এটি সরকারের পক্ষ থেকে কিন্তু বেশ তাদের এই রোগটি যাতে মহামারী আকার ধারণ করতে না পারে এবং যাতে এর বিস্তার রোধ করা যায়, সেখানে কিন্তু সরকার বেশ ভালো উদ্যোগ নিয়েছে, এবং এরপরেও কিন্তু বেশ কিছু মৃত্যুর খবর কিন্তু ডেঙ্গু নিয়ে খবর আসছে, এবং এরই ধারাবাহিকতায় ভৈরবে ডেঙ্গু জ্বরে একজন শিশুর মৃত্যু হয়েছে। এই নিউজটি নিয়ে কিন্তু বাংলাদেশ প্রতিদিন তাদের স্ক্রলে রেখেছে। এছাড়া আরেকটি নিউজ কিন্তু বেশ মর্মান্তিক একটি নিউজ, যেটি বাংলাদেশ প্রতিদিন তাদের তৃতীয় লিড হিসেবে রেখেছে। বিয়ের অনুষ্ঠানে কনের বাবাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, যুবক আটক। দর্শক, এটি কিন্তু ঢাকার রাজধানীর কিন্তু মগবাজারের ঘটনা, যেখানে এক বখাটে যুবক, সে কিন্তু মাদকাসক্ত, এবং এর আগেও কিন্তু সে মাদকাসক্ত হিসাবে সে কিন্তু জেলে বন্দী ছিল, এবং জেল থেকে ছাড়া পেয়ে কিন্তু কিছুদিন পরেই এই একটি বিয়ের অনুষ্ঠানে কনের বাবাকে কিন্তু কুপিয়ে হত্যা করেছে এই বখাটে যুবক। যদিও সে বলছে, পুলিশের কাছে সে বলেছে যে সে এই কনের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল, যদিও এই বিষয়ে পুলিশ কিন্তু এখনও মুখ খুলেনি, বা পুলিশ তার সাথে যে মেয়ের প্রেমের সম্পর্ক ছিল এই বিষয়টি এখনও পর্যন্ত এটি তদন্ত চলছে, এটি বলতে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং যুবকের ছুরিকাঘাতে কিন্তু কনের বাবা মারা যান, এবং এরপরেই কিন্তু যুবককে আটক করে স্থানীয় লোকজন এবং তাকে গণপিটুনি দিয়ে কিন্তু পুলিশের হাতে সুপর্দ করা হয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে, এমনটি কিন্তু বাংলাদেশ প্রতিদিন নিউজটিতে এমনটি বলা হয়েছে। এছাড়া আরেকটি নিউজ কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এবং একটি সংখ্যার একটি সংবাদ, যেটি বাংলাদেশ প্রতিদিন করে রেখেছে, যেখানে বলছেন গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি 1712 ডেঙ্গু রোগী। দর্শক আপনারা জানেন শুধু ঢাকা ভিত্তিক এই ডেঙ্গু জ্বর যেটি সেটি ঢাকা ভিত্তিক নয়, এখন ছড়িয়ে পড়েছে দেশের সব জেলায়। দেশের প্রায় 64 জেলার মধ্যে 63 জেলায় কিন্তু এই রোগের একজন মিনিমাম কেউ না কেউ এই ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছেন, এবং সেটি কিন্তু গত 24 ঘন্টায় 63টি জেলায় কিন্তু প্রায় 1712 ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এটি কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে। বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে যে ডেঙ্গু রোগীরা রয়েছেন সেই ডেঙ্গু রোগীদের পরিসংখ্যা কিন্তু এর বাইরেও কিন্তু আরও অনেক রয়েছে, এটি কিন্তু মনে করছেন বিশেষজ্ঞরা। এই সংখ্যার বাইরেও আরও অনেক সরকারি বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীরা চিকিৎসা দিচ্ছেন। এছাড়া দর্শক, সর্বশেষ যে নিউজটি বাংলাদেশ প্রতিদিন তাদের লিড শিরোনাম করে রেখেছে, যেখানে বলছেন ডেঙ্গু পরিস্থিতি অল্প দিনের মধ্যে সমাধান হয়ে যাবে, এটি কিন্তু বলছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক কিন্তু আজকে সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটি বলেছেন যে ডেঙ্গু পরিস্থিতি যেটি আছে সেটি নিয়ন্ত্রণে সরকার কাজ করে যাচ্ছে, এবং অচিরেই সরকার সেটিকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে এবং সেটি সমাধান হয়ে যাবে। এই বিষয়টি নিয়ে কিন্তু বাংলাদেশ প্রতিদিন তাদের সর্বশেষ নিউজটি করে রেখেছে। দর্শক, আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের আরেকটি সর্বাধিক প্রচারিত দৈনিক প্রথম আলোর কিন্তু এই মুহূর্তে যে প্রধান শিরোনামটি করে রেখেছে সেটি কিন্তু ওই স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে এই নিউজটি করে রেখেছে যে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত 1712 জন। এই নিউজটি কিন্তু এই মুহূর্তে বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। এছাড়া কিন্তু আরেকটি বেশ অন্যরকম একটি নিউজ কিন্তু প্রথম আলো করে রেখেছে, যেখানে বলছেন ডেঙ্গু হয়েছিল সাকিবেরও।
সাকিব আল হাসান, বাংলাদেশের কিন্তু ক্রিকেট স্তম্ভের যিনি পোস্টার বয়, যিনি কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা যায় বাংলাদেশ ক্রিকেটের, তিনি শুধু বাংলাদেশের নয় সারা বিশ্বের বর্তমানে একজন ক্রিকেটের একজন দূত বলা যায়। সেই সাকিবেরও কিন্তু ডেঙ্গু হয়েছিল এমনটি কিন্তু জানিয়েছেন। আজ কিন্তু তিনি তার যেখানে তিনি থাকেন ঢাকার, সেখানে তিনি তার আশেপাশের জায়গা ফোকান মেশিন দিয়ে কিন্তু সেখানে তিনি ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বাড়িয়ে তুলতে সেখানে একটি স্কুলের বাচ্চাদেরকে নিয়ে তিনি এই পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করেন এবং সেখানে কিন্তু তিনি বক্তৃতায় বলেছিলেন যে তিনি নিজে ডেঙ্গু রোগীদের যে কী কষ্ট এবং ডেঙ্গুর যে কী যাতনা সেটি কিন্তু তিনি জানেন। কেননা 2013 সালে তিনি কিন্তু একবার ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। এই বিষয়টা কিন্তু 2013 সালে তিনি ডেঙ্গু আক্রান্ত হওয়ার কারণে কিন্তু তিনি সেই সময় সিরিজের মাঝখান থেকে ছিটকে পড়েন এবং সিরিজের পরবর্তী ম্যাচগুলো কিন্তু তিনি খেলতেও পারেননি। এই বিষয়টি নিয়ে কিন্তু দৈনিক প্রথম আলো সংবাদ করেছেন। এছাড়া দর্শক আপনাদেরকে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে দৈনিক যুগান্তর পত্রিকার অনলাইন ভার্সনে এই মুহূর্তে যে প্রধান শিরোনাম যেটি করে রেখেছে সেখানে বলছেন ঘুষের 80 লাখ টাকা সহ গ্রেফতার সেই ডিআইজি প্রিজন্স বরখাস্ত। দর্শক আপনারা জানেন সিলেটের কেন্দ্রীয় কারাগারে কিন্তু কর্মরত ছিলেন ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিক। তিনি কিন্তু গত কয়েকদিন আগে তার ঢাকার সেই বুথের গলি বাসা থেকে কিন্তু 80 লাখ টাকা সহ হাতে নাতে ধরা পড়েন দুদকের হাতে। তিনি সিলেটে দায়িত্ব পালনের আগে তিনি কিন্তু চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তিনি দায়িত্ব পালন করেছিলেন এবং সেখানে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি করে তিনি টাকার পাহাড় জমিয়েছেন এমন অভিযোগে কিন্তু তাকে নিয়ে অভিযান চালায় দুদকের কর্মকর্তারা এবং সেখানে তার বাসা থেকে প্রায় নগদ 80 লাখ টাকা উদ্ধার করা হয় এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু সেই 80 লাখ টাকা সহ গ্রেফতার আর ডিআইজি প্রিজন্সকে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজকে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়েছে এমনটি কিন্তু নিউজ করেছে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম হিসেবে। এছাড়া কিন্তু আরেকটি নিউজ বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে, সেখানে এটিও ক্রিকেট সম্পর্কিত একটি নিউজ, যেখানে বলছেন কোহলিদের কোচ হতে আগ্রহী 2000 সাবেক ক্রিকেটার। দর্শক আপনারা জানেন কিন্তু বিশ্বকাপের পর ভারতের যে কোচ ছিলেন তাকে কিন্তু বরখাস্ত করা হয়েছে এবং তার সাথে কিন্তু মেয়াদ বাড়ানো হয়নি এবং সেই থেকে কিন্তু ভারতের কোচ কে হবেন সেটি নিয়ে কিন্তু বেশ আলোচনা জল্পনা কল্পনা চলছিল এবং সেখানে তারা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করে ভারত এবং সেখানে সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিজ্ঞপ্তির বিপরীতে কিন্তু প্রায় 2000 সাবেক ক্রিকেটার কিন্তু সেখানে ভারতের কোচ হতে আগ্রহী এমনটি কিন্তু সেই সংবাদ থেকে কিন্তু জানা যায়। দর্শক এই ছিল আমার কাছে দৈনিক যুগান্তর থেকে সর্বশেষ। এখন দর্শক আপনাদেরকে নিয়ে যাচ্ছি দৈনিক সমকাল পত্রিকা এই মুহূর্তে যে প্রধান শিরোনাম করে রেখেছে সেটিও কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে একই নিউজ, একদিনেই ডেঙ্গুতে আক্রান্ত 1712 জন। দর্শক এটি নিয়ে আমি আপনাদের সাথে কিছুক্ষণ আগেই আলাপ করেছি। এছাড়াও কিন্তু দ্বিতীয় যে নিউজটি দৈনিক সমকাল পত্রিকা লিড করে রেখেছে সেখানে বিদেশ সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন স্বাস্থ্যমন্ত্রী। দর্শক আপনারা জানেন কিন্তু দেশে ডেঙ্গু মহামারী আকার ধারণ করা অবস্থায় কিন্তু বিদেশ সফরে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি কিন্তু চোখের সমস্যা নিয়ে বিদেশ গিয়েছিলেন এমনটি কিন্তু জানিয়েছেন স্বাস্থ্য সচিব কিন্তু এমনটি জানিয়েছিলেন দুদিন আগে। কিন্তু তার এই বিদেশ যাওয়া, এই ক্রান্তিলগ্নে বিদেশ যাওয়া সেটি কিন্তু সংসদীয় কমিটির প্রশ্নের মুখেও সম্মুখীন হতে হয়েছে যে এই অবস্থায় তিনি কেন দেশের বাইরে, যদিও তিনি দুদিনের চোখের সমস্যার জন্য বাইরে গেছেন এবং তিনি কিন্তু ফিরে এসেছেন। ফিরে আসার পর কিন্তু কর্মরত সাংবাদিক তাকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি কিন্তু এই বিষয়টা পুরোপুরি এড়িয়ে গিয়েছেন এমনটি কিন্তু জানিয়েছেন এই সংবাদ মাধ্যম থেকে, এমনটি জানা গেছে। এছাড়া দর্শক আরেকটি নিউজ কিন্তু বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে দৈনিক সমকাল, যেখানে ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষজ্ঞ আনা হচ্ছে ভারত থেকে। এটি কিন্তু মেয়র আতিকুল ইসলাম, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম কিন্তু জানিয়েছেন যে ডেঙ্গু যে ভয়াবহতা ধারণ করেছে সেটি থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু বিভিন্ন ভারত থেকে কিন্তু একজন অনিক ঘোষ নামক একজন বিশেষজ্ঞকে নিয়ে আনা হচ্ছে বাংলাদেশে, যিনি ডেঙ্গু নিয়ন্ত্রণে এবং ডেঙ্গু নিয়ে কাজ করবেন যাতে ডেঙ্গুর বিস্তার কমানো যায় কীভাবে এবং বিভিন্ন ধরনের ডেঙ্গুর রোগ এবং সেগুলো নিয়ে কিন্তু রোগ এবং
ঔষধ এবং এগুলো নিয়ে কিন্তু কাজ করবেন, এমনটি কিন্তু মেয়র আতিকুল ইসলাম আজকে একটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন। এই বিষয়টি নিয়ে কিন্তু দৈনিক সমকাল পত্রিকা তাদের বেশ গুরুত্ব সহকারে এটি প্রকাশ করেছে। দর্শক, আমার কাছে সর্বশেষ যে পত্রিকা আমার কাছে এই মুহূর্তে আছে সেটি কিন্তু বাংলাদেশের একটি প্রচারিত এবং বেশ প্রচারিত, বহুল প্রচারিত এবং বেশ জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকা এই মুহূর্তে যে প্রধান শিরোনাম করে রেখেছে সেটিও কিন্তু একই নিউজ বারবার কিন্তু প্রত্যেকটা পত্রিকা তাদের প্রধান শিরোনাম করে রেখেছে, যেখানে বলছেন দেশের সব জেলায় ডেঙ্গু, প্রতি ঘন্টায় হাসপাতালে ভর্তি 71 জন। অর্থাৎ দেশের 64 জেলার মধ্যেই কিন্তু প্রায় সবগুলো জেলাতেই কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছেন এবং প্রতি ঘন্টায় সেই কিন্তু ভর্তির যে হারটা সেটি 71 জন এবং পুরো 24 ঘন্টায় কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের বরাদ দিয়ে কিন্তু সেখানে বলা হয়েছে প্রায় 64 জেলায় গত 24 ঘন্টায় প্রায় 1712 জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া এবছর কিন্তু শুধু এই বছরেই বাংলাদেশের যে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই বছর কিন্তু প্রায় 20,000 জন, অর্থাৎ 19,513 জন কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগী এই পর্যন্ত বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং তারা কিন্তু চিকিৎসা নিয়েছেন, এমনটি কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে কিন্তু জানা গেছে। এছাড়াও শুধুমাত্র গত যে 24 ঘন্টায় সেটি কিন্তু একটি রেকর্ড ব্রেক, সেটি কিন্তু প্রায় 1712 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এই ছিল দর্শক আমার কাছে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল এবং বিভিন্ন প্রিন্ট ভার্সনের অনলাইন ভার্সনের সংবাদ এবং তার বিশ্লেষণ। দর্শক, আজকের মতো এখানেই শেষ করব, তবে শেষ বলতে কিন্তু শেষ নয়, আগামীকাল আবারও ফিরে আসব আপনাদের সামনে বিভিন্ন সংবাদ এবং তার পর্যালোচনা নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই বাংলা ভিউ টিভির সাথে থাকুন। ধন্যবাদ।